এক শনিবার সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত তল্লাশি চালিয়েছিল পুলিশ। আর আজ আর এক শনিবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। এখন প্রশ্ন হচ্ছে, সুমিতের জিজ্ঞাসাবাদে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অস্বস্তিতে? অন্যদিকে এদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুর্শিদাবাদের দুই তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ। জানিয়ে স্টুডিওয় উপস্থিত সমস্ত অতিথির কাছে আমি আসবো, কিন্তু এই মুহূর্তে যখন ঘড়ির কাঁটা 6টা পেরিয়েছে, অর্থাৎ 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেল ভবানী ভবনে সুমিত রায়ের জিজ্ঞাসাবাদ। শালবনীতে যে জমি দুর্নীতির মামলা, সেখানে চালাচ্ছেন সিআইডি আধিকারিকেরা। এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি সেখানে নিয়ে যাব। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, কি আপডেট? দেখো, 8 ঘন্টা পেরিয়ে গেছে সুমিত রায়কে শালবনীর যে মামলা, সেই মামলায় জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে। সরাসরি আমি ভবানী ভবনের ভেতরের ছবিটা আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো, এবং যে কোনো মুহূর্তে সুমিত রায় শালবনীর মামলায় বেরোতে পারেন তেমনটাই কিন্তু আমি জানতে পারছি। তবে এই মুহূর্তে দেখাবো ভবানী ভবনে আজকে সকাল 10টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তিনি যখন এসে পৌঁছান, এবং 9টা 54 নাগাদ, এবং তারপরে এই শালবনীর যে মামলা, সেই মামলায় সেই জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারী আধিকারিকরা, সিআইডি আধিকারিকরা 4 তলায়। সুমিত রায়কে সকাল 10টা থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজন আইপিএস পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটা টিম থাকে। সেই টিমের আধিকারিকরা সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেন। মূলত যে বিষয় সেটা হচ্ছে এই যে সুমিত রায়কে নামটা যেটা উঠে এসছে, সেটা কিভাবে উঠে এলো, সেটা হচ্ছে সুজয় হাজরা, তৃণমূলের মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল তুমি জানো জমি জালিয়াতি মামলায়। সেই মামলায় উঠে আসে সেই টাকা যখন এসে পৌঁছাচ্ছে সুজয় হাজরার কাছে, সেই টাকা হচ্ছে সুজয় হাজরা থেকে সুমিত রায়ের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে লাইন অফ রুটটা কী রয়েছে, সেই বিষয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে স্পষ্ট হয়, এবং সেখান থেকে হচ্ছে এই টাকা সুমিতের থেকে কোথায় গেছে, এইরকম অনেকগুলো বিষয় ইতিমধ্যেই পুলিশের তদন্তে সেটা কিন্তু উঠে এসেছে, এবং যার জন্য সুমিত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, সুমিত রায়ের বিরুদ্ধে হচ্ছে ইতিমধ্যেই হচ্ছে লুক আউট সার্কুলার, সেটাও কিন্তু জারি হয়েছে। এখন দেখাবো যে ছবিটা, সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, যেমনটা বলছিলাম, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ সেটা হচ্ছে শেষ হয়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যে সুমিত রায় বেরোতে পারেন, আমরা তেমনটাই জানতে পারছি ভবানী ভবন সূত্রে। এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ, সিআইডি যে দপ্তর, সেই দপ্তরে শালবনীর যে জমি জালিয়াতির মামলা, সেই জমি জালিয়াতির মামলায় সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল সকাল 10টা থেকে। সেই জিজ্ঞাসাবাদ কিন্তু শেষ হয়েছে সন্ধ্যে 6টার কিছু সময় আগে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ হচ্ছে সুমিত রায়কে কিন্তু তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে, এবং সুমিত রায়কে তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে। সেই নির্দেশ দেওয়ার পরবর্তীকালে হচ্ছে সুমিত রায় এদিন এসে পৌঁছেছেন ভবানী ভবনে। এখন সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আজকের দিনে। বেশ, সিআইডি জিজ্ঞাসাবাদ সেটা শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি ছবিটা পার্থ আমাদের তুলে ধরছিল। দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি কিন্তু বেরোচ্ছে, এবং যে মুহূর্তে সুমিত রায় বেরোবেন আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখবো। তার আগে এই শালবনী জমি দুর্নীতির মামলায় কিভাবে সুমিত রায়ের নাম জড়িয়ে পড়লো, কিভাবে সুমিতের বিরুদ্ধে কি অভিযোগ, এবং আজকের এই জিজ্ঞাসাবাদ পর্ব নিয়ে কিভাবে রাজনৈতিক চাপানুতর একেবারে তুঙ্গে পৌঁছেছে, এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে। দেখুন, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মামলার পর মামলা, মুড়ি মুরগির মতো এফআইআর। প্রায় 3 মাস বেপাত্তা থাকার পর অবশেষে সামনে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শনিবার সকাল 9টা 54 সিআইডির সদর দফতর ভবানী ভবনে হাজির হন তিনি। আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে তো পুলিশ। হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত। একের পর এক অভিযোগ সুমিত রায় আজকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে, কারণ কোটি কোটি টাকা সুমিত রায়ের কাছে গিয়েছে বলে তেমনটাও কিন্তু পুলিশের তরফে দাবি করা হয়, এবং সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে সুমিত রায়। যে মামলা শালবনীর মামলা, যেখানে হচ্ছে সাময়িক স্বস্তি রয়েছে, দেবরার মামলা তার রক্ষা কবচ রয়েছে, কিন্তু অন্যান্য একাধিক যে মামলাগুলো রয়েছে, সেই মামলায় কোনো রকম কোনো রক্ষা কবচ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল চলে যাওয়ার পরই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে একটি শালবনের জমি দুর্নীতি, যেখানে সরকারি জমি জালিয়াতি করে বিক্রির অভিযোগ ওঠে। কোটি কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের ক্যানাল রোডের বাড়িতে শুক্রবারই যায় পুলিশ। শনিবার সকাল 10টা তাকে হাজির হতে বলা হয়। যারা এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, যারা বলছিলেন যে আমরা দেখা দেব না, বিভিন্ন সময় বিভিন্ন রকম অজুহাত খাড়া করছিলেন একের পর এক, তারা আজকে বুঝতে পারছেন যে তাদেরকে আসতেই হবে। নতুন সরকার কাউকে
কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না, আসতেই হবে, পালিয়ে বাঁচা যাবে না। এটা সম্পূর্ণ তাদের বিষয়, কনসার্ন ব্যক্তির বিষয়। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি দলের মুখপাত্র, আমি অন্য কোনো ব্যক্তির মুখপাত্র নই, এবং যিনি রাজনৈতিক কোনো আমাদের পদাধিকারী নন, তাদের সেসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তদন্তে আজকে যিনি গেছেন, আইনের যা প্রসেস, সুপ্রিম কোর্ট যা বলেছে, এগুলোর সঙ্গে তৃণমূল এবং এই রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে এ বিষয়ে কোনো কথা বলছি না। শালবনী মামলায় বেশ কিছুদিন ধরেই সুমিত রায়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। তার নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট। সুমিত রায়ের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ পৌঁছে গেছিল সুমিত রায়ের বাড়িতেও, কিন্তু এত কিছুর পরেও খোঁজ মেলেনি সুমিত রায়ের। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবী। শালবনী জমি দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায়, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। বৃহস্পতিবারই সুমিত রায়ের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শনিবার নির্ধারিত সময় সকাল 10টার 6 মিনিট আগেই ভবানী ভবনে হাজির হন তিনি। পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রুপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিযোগটা হচ্ছে যে শালবনীতে বিপুল পরিমাণে সরকারি জমি, সেটা প্লট করে একেবারে নকল বা জাল নথি তৈরি করে সেটা বিক্রি পর্যন্ত হয়েছে। এই জমি দুর্নীতির বিপুল অঙ্কের টাকা শুধুমাত্র মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা নয়, সুমিত রায় পর্যন্ত গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আলটিমেট বেনিফিশিয়ারি কি শুধু সুমিত রায়, নাকি তার ওপরতলা পর্যন্ত গিয়েছে? মানে যেটার উত্তর আমি ওফিলেদির কাছে নেব, যে মানে কানে টান পড়লে মাথা পর্যন্ত তদন্তকারীদের হাত পৌঁছবে তো ওফিলিয়াদি? অবশ্যই পৌঁছবে। এই যে সুজয় হাজরার কান টানা হয়েছিল, সেখান থেকে আরেকটা কানের সন্ধান পাওয়া গেল এই সুমিত রায়, সরাসরি তার অ্যাকাউন্টে টাকাগুলো গেল। তারপরে ক্যামাক স্ট্রিটেও কান পড়বেই, পড়তে বাধ্য। আর একটু বলা দরকার, এদের যে ছোটবেলার বাল্য বন্ধু, এরা একসাথে অভিষেক আর এই সুমিত রায় বড় হয়েছে, কৃতি ছাত্র যদিও, কিন্তু এই কৃতি ছাত্র এত কুকর্ম করেছে বড় হয়ে বলার কথা না। অভিষেকের যেমন একেবারে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসাবে কাজ করেছেন, আইপ্যাককে সাহায্য করেছেন, সব করার সাথে সাথে দুর্নীতির পাহাড়। তার মধ্যে একটা দুর্নীতি উল্লেখ করতেই হয়, চাকরি দেওয়ার নামে দেবরাতে কিছুদিন আগে দেখা গিয়েছিল একটা এফআইআর দায়ের করা হয়েছিল। বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা চাকরির নামে তুলেছে এবং তারপর ভুয়ো নিয়োগপত্র প্রদান করেছিল। তাহলে এরা তো বারবার ক্রাইম করছে, কত পালাবে? আর অভিষেক কেন এনাকে কোন কারণে মৃত ঘোষণা করেছিলেন? কেন বলেছিলেন যে ও মারা গেছে? তার মানে কি নিজেকে বাঁচাতে চাইলেন? আমরা শুনেছি, একটা উদ্ধৃতি না বললেই নয়, সৈয়দ মুস্তাফা আলীর লেখায় ছিল, মরা লোকে তো আর কথা কয় না। কিন্তু আজ আমরা বাস্তবে দেখলাম মরা লোক গিয়ে কিন্তু কথা বলছে, উত্তর দিচ্ছে। তাকে যা যা জিজ্ঞাসা করা হচ্ছে, নিশ্চয়ই জিজ্ঞাসাবাদে উত্তর পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে কি উত্তর পাওয়া যাচ্ছে, সেই উত্তরে কতটা সিআইডি আধিকারিকেরা সন্তুষ্ট হচ্ছেন, হয়তো আর কিছু সময়ের মধ্যে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আমি কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখাচ্ছিলাম মনিদা, একেবারে স্পষ্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন অল রোডস লিড টু ক্যামাক স্ট্রিট। মানে এই যে যাবতীয় দুর্নীতি, ইঙ্গিতটা খুব স্পষ্ট, সরাসরি নির্দেশ, তিনি অঙ্গুলি নির্দেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। হ্যাঁ, ম্যাডাম একটা উদ্ধৃত করলেন। আমিও আজকে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের তিরোধান দিবস, আমিও সেই মানবতার প্রতীক রবীন্দ্রনাথের কথাই বলি, যে তিনি বলেছেন যে রাজনীতিটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু সংস্কৃতিটা কিন্তু প্রত্যেকটা মানব জাতির। আমি কেন বললাম এই কথাটা, যে দেখুন আজকে যদি বিজেপি মানে কম সংখ্যক ভোটে জিততো, তাহলে এই কথাটা বলতে পারতো। এরাও এখন টেলিভিশনে এসে বলতেন যে আরেকটু যদি ভোটে আমরা জিততে পারতাম, তাহলে হয়তো আমরা পুরো ব্যাপারটা যে যেরকম দুর্নীতি করেছে তাদেরকে যোগ্য শাস্তি দিতাম। মানুষ কিন্তু সেইটা দেওয়ার জন্য একদম 208টা দিয়ে দিয়েছে। মানে যেখানে যেখানে যতটুকু করার আপনি সেটা করুন, তৃণমূল হোক, মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, প্রত্যেকজনকে আপনি শাস্তিটা দিন। কিন্তু তারপর আমরা কি দেখলাম? আমরা নারদার মামলা মনে আছে শুভ,
যখন যখন ভোট আসতো তখন তখন সেই মামলাগুলো ঘুরতো। তার মানে এখন কি এরা রেখে দিচ্ছে, মানে এখন আর ভোট নেই, আবার যখন আজকে যে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সঙ্গে ভোটের কি সম্পর্ক? আমরা দেখেছিলাম যখন আজকে হাইকোর্টে মামলা হচ্ছিল অভিষেক ব্যানার্জির লিপস এন্ড বাউন্স নিয়ে, তখন বলছিল কাকুর কণ্ঠস্বর মিলে গেলেই অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যাবে। আমি বলছি যারা সাধারণ লোক, তাদের কাছে বিজেপি সরকারে না তৃণমূল সরকারে সেটা বড় কথা নয়, তারা থাকে একটা সুষ্ঠু একটা প্রশাসন চায়, একটা পুলিশের নিরপেক্ষতা চায়, এবং যারা দোষী তাদের শাস্তি চায়। আজকে বলুন না, যাকে যাকে কমপ্লেন করেছে, কতজনকে অ্যারেস্ট করে নিয়েছে, তো অভিষেক ব্যানার্জির নামে কতগুলো কমপ্লেন্ট আছে, অভিষেকের নাম আজকে একটা তো চার্জশিট দিতে পেরেছে, একটা তো প্রমাণ করতে পেরেছে অভিষেক। আমি অভিষেকের সঙ্গে যাচ্ছি না, আমি বলছি না যে সে নির্দোষ, কিন্তু আমি বলছি যারা চিৎকার করছে প্রতিদিন টেলিভিশনে, আমি প্রথম বুঝতেই পারি না তারপরে তৃণমূলের সরকার অভিযোগ আমি দর্শকদের সামনে বারে বারে দেখেছি যে যতগুলো মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে, প্রায় প্রত্যেকটা মামলায় সুমিত রায়ের নাম জড়িয়েছে। আমি বলছি প্রদীপদা, একজন আত্মসহায়ক, এটা বিস্ময়কর যে এতটা প্রভাবশালী কিভাবে হতে পারেন, যে কার্যত সুমিত রায় কার্যত মানে যাবতীয় সিদ্ধান্ত থেকে শুরু করে বড় বড় কর্মসূচির ক্ষেত্রে শেষ কথা তিনিই বলতেন। আপনি শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তার দিকে আঙুল তুলে তার ম্যান ফ্রাইডে। না দেখুন, আমরা দেখেছি সুমিত রায়েরও ফ্যান ক্লাব আছে, মানে একজন রাজনীতিবিদ তার পিএর ফ্যান ক্লাব, এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা যারা মানে স্যাটিসফাইড নয় এরকম সমস্ত নেতা কিন্তু বলেছেন যে তাদেরকে মানে সুমিত রায়ের কাছ থেকে টাইম নিয়ে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হতো তার দলের লোকেদের। এবং সেইখানে আজকে সুমিত রায়ের এই যে আজকে চলে এলো সুমিত রায় হঠাৎ করে তার আবির্ভাব, তার আগে প্রথম প্রশ্ন হচ্ছে সুমিত রায় হঠাৎ করে অন্তর্ধান হলো কী করে, কে তাকে সাহস জুগিয়েছিল এতদিন হচ্ছে লুকিয়ে রাখা। এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওখানে আপনার ওই যে জিপিএস ট্র্যাকার দিয়ে পুলিশ গেছিল, তারপরে কি করে উধাও হয়ে যায়। আজকে সুমিত রায়ের ক্ষমতা আজকে তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন যতটা, আজকে 3 মাস বাদেও ততটাই আছে। তার কারণ তিনি যখন ইচ্ছে মানে সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দেবে, তারপরে তিনি উদয় হবে। যেমন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ দিলে তারপরে আসবো। কেন? আমার কথা হচ্ছে, আপনার যদি সমস্ত বিজেপির দ্বারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগগুলো হয়, তাহলে হাজিরা দিতে অসুবিধা কোথায়? কেন আপনাকে সহযোগিতা করতে গেলে আগে সুপ্রিম কোর্টের কাছে রক্ষা কবচ নিয়ে আসতে হবে? আজকে এই যে সুমিত রায় বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে জড়িত, শুধু জমি কেলেঙ্কারি নয়, সমস্ত ধরনের কেলেঙ্কারি এবং দুর্নীতির সাথে ক্যামাক স্ট্রিট বলুন বা তৃণমূল কংগ্রেস বলুন, সুমিত রায় হচ্ছে একটা সেন্টার পয়েন্ট। সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করলে এবং সঠিক তথ্য বেরোলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, বা আমি বলছি যে আপনি কান আর মাথার কথা বললেন, মেডিকেল সায়েন্স যারা পড়ে তারা জানে কান আর মাথার মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে। তা সেই নার্ভগুলো যদি আবার বিজেপির ওই বিজেপিপন্থী তৃণমূল বা ভালো তৃণমূলে থাকে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদেরকেও ধরতে হবে। আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যতটা তদন্তের মানে গতি প্রকৃতি রয়েছে, যদি অন্য কোনো নেতা মন্ত্রী বা কর্মকর্তার নাম চলে আসে যারা ইতিমধ্যে ভালোর মুকুট পরে একেবারে আমি বলছি ধরতে হবে বলছেন, যারা যারা দুর্নীতিতে যুক্ত, এখন দুর্নীতিতে যারা যারা যুক্ত সবার অবধি তদন্তকারীদের হাত পৌঁছবে কিনা, নাকি সেখানে মেঘনাদ হয়ে আসল খেলাটা রাজনীতি খেলবে, সে তো সময় বলবে। কিন্তু আমি বলছি অনিলদা, ধরুন এই যে প্রায় 3 মাস সুমিত রায়কে কার্যত খুঁজেই পেল না পুলিশ থেকে শুরু করে সিআইডি, আজকে যখন জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং তদন্ত যত এগোবে, কোথায় এই 3 মাস লুকিয়েছিলেন, কার আশ্রয়ে ছিলেন, এই বিষয়গুলো সামনে আসবে তো। দেখুন, আপনি কথাটা আমার একটা ওয়ার্ড বলে দিলেন, মেঘনাদের কথাটা। আমরা শুনেছিলাম রামায়ণে রাবণপুত্র মেঘনাদের এক ইন্দ্রজিতের আরেক নাম ছিল মেঘনাদ, মেঘের আড়ালে। এখন দেখুন আরেকটা জিনিস, যেটা জহুরি ঠিক জহর ছেলে, মানে যেমন উপযুক্ত লোক, মানে এই মাননীয় কুণালবাবু বিধায়ক, উনি বললেন আমি জানি না, ওনার প্রাক্তন সেনাপতি যাকে সেনাপতি বানিয়েছিলেন, ঠিক সেনাপতি কিন্তু যোগ্য সঙ্গী পেয়েছেন। মানে যেমন নিজে 10 বছরে 12-11 বছরে যে পরিমাণ সম্পদ কামিয়েছেন, এটা মানে যে কোনো বিজনেসম্যানের কাছে শেখা উচিত কীভাবে করা যায়। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স দেবার কথা ভাবতে পারে, মানে এত সুন্দর ইনকাম করেছে। কিন্তু কথা হচ্ছে এবং প্রোটেকশন, একমাত্র আমরা শুনেছিলাম যে দানবীর এবং মহাবীর কর্ণের একটা কবচকুণ্ডল ছিল, এখন কবচকুণ্ডল না পাওয়া পর্যন্ত
খবরটা না পাওয়া যায়, যেটা আপনি বললেন আর উদয় হয়নি, মেঘের আড়ালে খেলা খেলছিলেন, পুলিশও ধরতে পারেনি, কত কী হলো। এত ঢক্কা নিনাদ কেউ শুনতে চায় না। পুলিশ বা সিআইডি, সিবিআই, এনআইয়ের কিছু কিছু কনভিকশন হয়েছে, ওই ইডি, এই ঢক্কা নিনাদ কেউ শুনে। মানুষ চাইছে এরা দে শুড বি পুট ইন টু বার এবং কনক্লুশন রেজাল্ট। এসব সবাই বুঝছে যে টাকা কোথায় গেছে। আমি বারবার বলেছি বিভিন্ন চ্যানেলে যে বিভিন্ন নদ নদী বিভিন্ন জায়গায় উৎসমুখ থাকে, কিন্তু গিয়ে সাগরে গিয়ে মেশে। কবচ কুণ্ডলের কথা অনিল জানা বলছিলেন, একটা কবচ কুণ্ডল তো নিঃসন্দেহে সাময়িক স্বস্তি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে দিয়েছে, যার পরদিনই একেবারে তিনি হাজির হলেন। কিন্তু কোনো কবচ কুণ্ডল সনদে যিনি নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক তাকে বাঁচাতে পারেনি, তার কারণ তিনি গ্রেফতার হয়েছেন। তোলাবাজি এবং ভোট পরবর্তী অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। এদিন থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর স্লোগান। আসুন একবার দেখি। রাজ্যে পালাবদলের পর গ্রেফতার হয়েছেন তৃণমূল আমলের একাধিক মন্ত্রী থেকে বিধায়ক। সেই তালিকায় নতুন সংযোজন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন বিধায়ককে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ওজা করে দিয়েছে এই সনদ দে। হ্যাঁ, প্রাক্তন বিধায়ক তৃণমূলের। তোলা থেকে শুরু করে সমস্ত কিছু ওনার এভিডেন্স আছে। ওনার কি নেই তো উনি দাঁড়িয়ে থেকে আমাদের মার খাইয়েছে। বিজেপি করি আমরা, এটাই ছিল আমাদের অপরাধ। বিজেপি কর্মী আমরা, পুরনো কর্মী। যথারীতি ঘর বাড়ি সব ভাঙচুর করা, এগুলো হচ্ছে ওর একটা ভালো লাগার ব্যাপারের মধ্যে ছিল। যে আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়। অবশেষে 2021-এ ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার হলেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। বারাসাত পুলিশ জেলার দত্তপুকুর এলাকা থেকে আজ ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত তার বিরুদ্ধে 2021 সালে হিংসা, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা, বিজেপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, মারধর, এমনকি মহিলাদের শ্লীলতাহানি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে দাবি, কয়েকদিন ধরেই সনদদের খোঁজ চলছিল। তৃণমূল নেতাকে খুঁজতে তার বাড়ি দোকানে অভিযান চালায় পুলিশ। অবশেষে শনিবার ভোররাতে গ্রেপ্তার করা হলো তাকে। নৈহাটি থানা থেকে দ্রুত তৃণমূল নেতাকে বের করার সময় ওঠে চোর স্লোগান। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। সরকারি সংস্থা আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেরও 2 কোটি টাকার ঘাপলা উনি করে রেখে দিয়েছেন। প্লাস ওনার বিধায়ক কালে উনি নিরীহ ছেলে মেয়েদের, আমাকেও কেস দিয়েছে। যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকে ছেড়ে যাওয়া আসনেই নৈহাটি থেকে বিধায়ক হন সনদ দে। শুক্রবার তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদ পার্থ ভৌমিককে নিয়ে পোস্টার পড়ে নৈহাটি এলাকায়। শনিবার সে বিষয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ধৃত সনদ দে। কি বলবেন? পুলিশ জানে, উনি বড় নাট্যকার, উনি নাটক ওই যার কথা বলল। সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারির পর তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদ পার্থ ভৌমিকের কোর্টে বল ঢেলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেউ যখন গ্রেপ্তার হন তো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হন। সনদ দে হচ্ছে তিনি বিধায়ক হয়েছিলেন পার্থ ভৌমিক এমপি হওয়ার পর, এবং অবশ্যই উনি ওখানে পার্টিরও নেতৃত্ব ছিলেন, প্রভাবশালী নেতৃত্ব। তো এখন এই বিষয়ে আপনাকে পার্থ ভৌমিককে জিজ্ঞাসা করতে হবে। পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বৃত্তের বলেই সবাই জানে। প্রতিক্রিয়ার জন্য চেষ্টা করা হলেও ফোনে যোগাযোগ করা যায়নি পার্থ ভৌমিকের সঙ্গে। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এখন এই মামলার কতটা তল পর্যন্ত পুলিশ পৌঁছবে সেদিকেও আমাদের নজর থাকবে। দেখুন, সুমিত রায়কে এই যে সিআইডির জিজ্ঞাসাবাদ, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়লো কিনা তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন বিরতির পর আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে সরাসরি এই বিপুল বিপর্যয়ের জন্য, তৃণমূলের নির্বাচনী বিপর্যয়ের জন্য ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন আবু তাহের খান। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আর কি বললেন, বিরতির পর দেখাবো, তা নিয়ে আলোচনা চলবে। ফিরছি দ্রুত।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।